ইনি হলেন রিক। আজ তিনি ক্যামেরাবন্দি হতে চাননি, কিন্তু আপনি আবার প্লে বোতাম টিপলেন আর অমনি তিনি হাজির এক জনশূন্য রাতের হাইওয়ে ধরে গাড়ি চালাচ্ছেন। ইঞ্জিন বন্ধ, হেডলাইট নিভে গেছে আর হুডের ওপর ঝুলছে একটি উজ্জ্বল সাদা আলো। রিক গাড়ি থেকে বেরিয়ে আসেন আর ঠিক সেই মুহূর্তে একটি রশ্মি তাকে ধরে ফেলে। উত্তপ্ত নয়, কিন্তু রিকের শরীরকে শূন্যে ঝুলিয়ে রাখে। পুরো ব্যাপারটা কোনো টিভি শোয়ের মতো মনে হলেও এটা সম্পূর্ণ গুরুত্বের সাথেই ঘটছে। রিক এমন একটি ঘরে জেগে ওঠেন যেখানে কোনো কোণজোড় বা শব্দ নেই, কোনো জানালা দরজা বা বাতাস চলাচলের ব্যবস্থা নেই। বাতাস, তাপমাত্রা, ঘনত্ব এবং গন্ধে নিরপেক্ষ। প্রথমে মনে হয় কিছুই ঘটছে না, কিন্তু আঙুলের সামান্য নড়াচড়াতেই আলোর পরিবর্তন ঘটে। রিককে আটকানো নেই, কিন্তু তাকে যেতেও দেওয়া হচ্ছে না। এটাই কোয়ারেন্টাইন, সেই একই সতর্কতা যা আমরা কোনো অজানা জীবের সংস্পর্শে আসার সময় নিয়ে থাকি। তাকে স্পর্শ করার আগে আপনাকে নিশ্চিত হতে হবে যে সেটি বিষাক্ত, সংক্রামক বা বিপজ্জনক কি না। ভিনগ্রহীরা কাছে আসে না, তারা দেখছে। এরই মধ্যে ঘরটা বদলে গেছে। ছাদ থেকে সেন্সর নেমে আসে, আলোর ঝলকানি, শব্দ, আর্দ্রতা ও চাপের পরিবর্তনে বাতাস ভরে ওঠে। সবকিছু রেকর্ড করা হচ্ছে। রিকের চোখের তারার প্রতিক্রিয়া, তার ত্বকের বৈদ্যুতিক কার্যকলাপতার হৃদস্পন্দন। রিকে নির্যাতন করা হচ্ছে না, কিন্তু তাকে একটি ব্যবস্থা হিসেবে পর্যবেক্ষণ করা হচ্ছে। আমরাও একই কাজ করি যদি বুঝতে চাই কোনো ভিনগ্রহী জীব কিভাবে কাজ করে। পরের ধাপ হলো নিউরোস্টিমুলেশন। কোনো স্পর্শ নেই, কোনো ইলেকট্রোড নেই, শুধু একটি হেলমেট যা রিয়েল টাইমে মস্তিষ্কের কার্যকলাপ পড়ে। রিককে ছবি দেখানো হয়, আওয়াজ বাড়ানো হয়, রং বদলে দেওয়া হয়। তার মস্তিষ্ক প্রতিক্রিয়া করে এবং প্রতিটি প্রতিক্রিয়া রেকর্ড করা হয়। ভয়, উদ্বেগ, উত্তেজনা, ঘৃণা। আমরা প্রাণীদের মধ্যেও আবেগ নিয়ে গবেষণা করি, কোনটি প্রবৃত্তি এবং কোনটি চেতনা তা নির্ধারণ করতে। তারপর আসে নমুনা সংগ্রহের পালা। মানবাকৃতির প্রাণীগুলোর মধ্যে একজনও তখনও শারীরিকভাবে কাছে না, অ্যাসিরিকের কাঁধ থেকে একটি চুল আলাদা করে। রিক আক্রমণের আশঙ্কায় শক্ত হয়ে যায়, কিন্তু নমুনাটি অত্যন্ত নির্ভুলতা এবং যত্নের সাথে নেওয়া হয়। ভিনগ্রহীরা, ডিএনএ, ব্যাকটেরিয়া, অণুজীব, এমন সব কিছু খুঁজছে যা ব্যাখ্যা করে আমরা কি দিয়ে তৈরি। আমরা যদি এই মানবসদৃশ প্রাণীটির গ্রহে অবতরণ করতাম, তাহলে তার সাথেও একই কাজ করতাম। শারীরিক মূল্যায়নের পর আচরণগত পরীক্ষা শুরু হলো। রিককে এমন একটি ঘরে রাখা হলো যা দেখতে তার অ্যাপার্টমেন্টের মতোই, তবে কিছু ছোটোখাটো পার্থক্য ছিল। আসবাবপত্রগুলো সামান্য উঁচু করে রাখা ছিল, জল ওপরের দিকে প্রবাহিত হচ্ছিল এবং শব্দগুলো কিছুটা বিকৃত ছিল। এটি কোনো সিমুলেশন ছিল না, এটি ছিল একটি পরীক্ষা। তারা পরীক্ষা করে দেখছিল যে একজন ব্যক্তি কত দ্রুত কোনো অসঙ্গতি লক্ষ্য করে, এবং যখন সে বুঝতে পারে যে এটি মিথ্যা, তখন সে কি করে। রিক এমন ভান করতে শুরু করলো যেন সবকিছু ঠিক আছে। এটি একটি আকর্ষণীয় ফলাফল ছিল এবং এটি রেকর্ডও করা হয়েছিল। এক পর্যায়ে তাকে একটি বস্তুর সাথে মিথস্ক্রিয়া করতে দেওয়া হলো। এটি ছিল একটি মসৃণ গোলকজাতে একটি মাত্র বোতাম ছিল, কোনো নির্দেশিকা বা লেবেল ছিল না। সে বোতামটি চাপল, কিছুই হলো না। তারপর আবার চাপল, চেয়ারটি অদৃশ্য হয়ে গেল। আবারও মাধ্যাকর্ষণ পরিবর্তিত হলো। এর মাধ্যমে পরীক্ষা করা হচ্ছিল যে একটি জৈবিক ব্যবস্থা হিসেবে সে বস্তুটির যুক্তি বুঝতে পারে কিনা। এটি ছিল একটি রিভার্স ইঞ্জিনিয়ারিং পরীক্ষা। আমরা যখন কোনো প্ররোচনা ছাড়াই শেখার ক্ষমতা পরীক্ষা করতে চাই, তখন প্রাণীযন্ত্র বা শিশুদের একই ধরনের কাজ দিই। এক পর্যায়ে দেয়ালে একটি বার্তা ভেসে ওঠে, আপনি আক্রমণাত্মক নন, যোগাযোগ সম্ভব। এটি একটি সংকেত যে পরীক্ষাটি পাশ হয়েছে এবং এখন ভিনগ্রহীরা তাদের আসল পরিচয় প্রকাশ করতে প্রস্তুত। একজন মানবসদৃশ প্রাণী রিকের কাছে আসে এবং তার মনের শক্তি দিয়ে ব্যাখ্যা করে যে সে অন্য কোনো গ্রহ থেকে আসেনি, বরং এসেছে সুদূর ভবিষ্যৎ থেকে। 10 লক্ষ বছর পরে পৃথিবী বদলে গেছে, মানুষ মানিয়ে নিয়েছে এবং নতুন করে গড়ে তুলেছে। ভাষা বিলুপ্ত হয়েছে এবং তাদের কণ্ঠস্বর কার্যকারিতা হারিয়েছে, কিন্তু প্রযুক্তি তাদের অতীতে ফিরে যাওয়ার সুযোগ করে দিয়েছে, দাস বানাতে বা বাঁচাতে নয়, বরং বুঝতে। একটি বাস্তব উদাহরণের মাধ্যমে প্রাচীন মানুষ কেমন ছিল তা বুঝতে। সবকিছু শেষ হয়ে গ্যালেরিক আবারও রশ্মির মধ্যে নিমজ্জিত হলো এবং সাবধানে যেখানে সে অদৃশ্য হয়েছিল সেখানে ফিরে গেল। সবকিছু এমন দেখাচ্ছিল যেন কিছুই ঘটেনি, আর এমন কথা বা বিশ্বাস করবে। শুধু তার পকেটে বোতাম সহ সেই একই বলটি ছিল। রিক সেটি চাপল, কিছুই ঘটল না। অথবা সহজভাবে বললে, এখনও কিছু ঘটেনি। সাবস্ক্রাইব করে তাকে সমর্থন করুন, হয়তো তারা এখনও তাকে দেখছে।